আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমাদের 4 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে জনাব খালেক শেখ 2025 সালের 1 জুলাই 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে পিউ ট্রেডার্স নামের একটি ব্যবসায় আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। আচ্ছা, অন্যান্য লেনদেনগুলো কি কি ছিল আমরা দেখি। আমাদের 4 তারিখে বলেছে নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয়। জুলাই মাসের 12 তারিখে আছে নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। 15 তারিখে দেওয়া আছে হচ্ছে জুলাই মাসের 4 তারিখে ক্রয়কৃত আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ কত টাকা? 4,000 টাকা। কবের? জুলাই মাসের 4 তারিখে যেই আসবাবপত্রটা কিনছিলাম ওইটার জন্য। 20 তারিখে বলা আছে ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান করা হলো। 25 তারিখে বলা আছে চেকের দ্বারা বিক্রয় 80,000 টাকা। 30 তারিখে বলা আছে মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, ক নাম্বার প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্য হতে মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। দেখো ভাইয়া, স্থায়ী সম্পদ মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের সেই সমস্ত সম্পত্তি যেই সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা বা মেয়াদ সাধারণত 1 বছরের অধিক সময়ের জন্য থাকে। সাধারণত আমরা বলতে পারি আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এই জিনিসগুলো হচ্ছে আমার ব্যবসায়ের স্থায়ী সম্পত্তি। তো আমার এই ব্যবসায়ে মোট কত টাকার স্থায়ী সম্পত্তি আছে ওইটার পরিমাণ আমার কাছে বের করতে বলছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা একদম শুরুতেই বছরের শুরুতে কোনো আসবাবপত্র নাই, বাট 4 তারিখে নগদে 66,000 টাকা দিয়ে আমি একটা আসবাবপত্র কিনছিলাম, তাই না? ভালো কথা। এরপরে আবার জুলাই মাসের 15 তারিখে গিয়ে আমাকে বলল যে ভাই আমি যে 4 তারিখে যেই আসবাবপত্রটা কিনছিলাম ওই আসবাবপত্রের পরিবহন খরচ বাবদ আমি 4,000 টাকা খরচ করছি, তাই না? 4,000 টাকা আমি পরিবহন বাবদ খরচ করছি, তাহলে হচ্ছে মোট 70,000 টাকা। তুমি বলতে পারো যে ভাই এটা তো পরিবহন খরচ, এটা তো আসবাবপত্র না। দেখো, একটা স্থায়ী সম্পত্তি কেনার পরে ওই স্থায়ী সম্পত্তিটা ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত আমরা যদি কোনো খরচ করে থাকি ওই খরচটা স্থায়ী সম্পত্তির দামের সাথে যোগ করে দিতে হয়। তাহলে আমি স্থায়ী সম্পত্তিটা কিনছি 66,000 টাকা দিয়ে, পরিবহন খরচ দিছি 4,000, তাহলে মোট হচ্ছে 70,000 টাকা। মোট কত টাকা ভাইয়া? মোট হচ্ছে 70,000 টাকা। তাহলে আমার স্থায়ী সম্পত্তির পরিমাণ কত টাকা? 70,000 টাকা। স্থায়ী সম্পদের পরিমাণ কত? 70,000 টাকা। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা বুঝলাম। খ নম্বর প্রশ্ন আমাকে কি বলছে? খ নম্বর প্রশ্ন থেকে বলছে যে 15 থেকে, ভাইয়া খ নম্বর প্রশ্নে বলেছে 15 থেকে, তাহলে 15 থেকে 30, তাহলে 15, 20, 25, 30 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করলে হবে না, আমাকে কারণ উল্লেখ করে কারণ সহ এরপরে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। ভালো কথা, আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। ডেবিট ক্রেডিট নির্ণয় করার ক্ষেত্রে ছোট্ট একটা জিনিস মনে রাখবো, কি? সম্পদ ও ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হবে, সম্পদ ও ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট করতে হবে। আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হবে, হ্রাস পাইলে ডেবিট করতে হবে। এইটুকু আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এখন 15 তারিখের লেনদেনে আমরা আসি। 15 তারিখে কি বলছে ভাইয়া? 15 তারিখে আমরা দেখি, 15 তারিখে বলেছে জুলাই মাসের 4 তারিখে ক্রয়কৃত আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ 4,000 টাকা। এখন এই 4,000 টাকাকে আমরা তো পরিবহন খরচ হিসাবে দেখি নাই, এই 4,000 টাকাকে আমরা দেখছি আসবাবপত্র হিসাবে। কেন? তার কারণ এটা আসবাবপত্রের জন্য খরচ। আমরা যখন কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য খরচ করি ওই খরচটাকে ওই কাজের নামেই লিখতে হয়। যেমন স্থায়ী সম্পত্তির জন্য যদি কোনো খরচ করা হয় ওইটাকে স্থায়ী সম্পত্তির দামের সাথেই যোগ করতে হবে, তাই না? তাহলে এই লেনদেনে একটা পক্ষ হচ্ছে আমার আসবাবপত্র, যদিও এই টাকা দিয়ে আমি আসবাবপত্র কিনি নাই, তবে আসবাবপত্রের মোট মূল্যে আমার এই দামটা যেহেতু যোগ হয়েছে এই জন্য এটাকে আমি আসবাবপত্র হিসাব বলবো।
এই টাকার ফলে আমার আসবাবপত্র হিসাবের পরিমাণ বৃদ্ধি পাইছে। আসবাবপত্র একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইলে সেটাকে ডেবিট করে দিতে হয়, এই জন্য আমি এখানে ডেবিট করে দিলাম। কারণটা কি? কারণটা হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, কারণটা হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি পাইছে। কথাটা কি বোঝা গেল ভাইয়া? আসবাবপত্র হিসাব ডেবিট, তার কারণ আমার সম্পত্তি বৃদ্ধি পাইছে এবং এই টাকাটা আমাকে নগদে দিতে হয়েছে, তাই না? এই টাকাটা আমি নগদে পরিশোধ করছি, তাহলে নগদান হিসাবকে আমার কি করে দিতে হবে? নগদান হিসাবকে আমার ক্রেডিট করে দিতে হবে। নগদান হিসাবকে আমার কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তার কারণ আমি টাকা দেওয়ার ফলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ কমে গেছে। নগদ টাকা আমার জন্য একটা সম্পদ। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে সম্পদের পরিমাণ কমে, সেটাকে ক্রেডিট করে দিতে হয়, এই জন্য আমরা ক্রেডিট করে দিছি। তার কারণটা কি ছিল? কারণটা ছিল সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। তাহলে আমরা 15 তারিখের লেনদেনের কাহিনীটা বুঝলাম। সেটা হচ্ছে একবার আমার আসবাবপত্র নামের সম্পদের পরিমাণ বাড়ছে, আরেকবার আমার নগদান নামের সম্পদের পরিমাণ হ্রাস পাইছে। ডেবিট ক্রেডিট দুইটা আমি লিখছি। এরপর চলে যাব 20 তারিখে। 20 তারিখে বলছে ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান। কয় তারিখ ভাইয়া? 20 তারিখে। 20 তারিখে আমি মণিহারি কিনছি। মণিহারি কেনার ফলে আমার ব্যবসায়ে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। মণিহারি ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে আমি কি করবো ভাইয়া? ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, এই জন্য আমি মণিহারি হিসাবকে ডেবিট করে দিব। এই জন্য আমি মণিহারি হিসাবকে কি করে দিব? ডেবিট করে দিব। করে দিলাম ডেবিট। কেন ডেবিট? তার কারণ এখানে আমার ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি লিখলাম এখানে, ব্যয় বৃদ্ধি। ভালো কথা। এরপরে কাহিনীটা কি ভাইয়া? এরপরে হচ্ছে আমি মণিহারি কিনতে গিয়ে নগদ টাকা দিছি, নগদ টাকা প্রদান করছি। কেন? মণিহারি কিনতে গিয়ে। আমি মণিহারি কিনতে গিয়ে কি করছি ভাইয়া? নগদ টাকা প্রদান করছি। তার মানে আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে, আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে। নগদ টাকা একটা সম্পদ, যদি সম্পদের পরিমাণ কমে যায় তাহলে সেটাকে ক্রেডিট করে দিতে হয়। আমরা ক্রেডিট করে দিলাম এবং পাশে লিখে দিলাম কারণটা, সেটা হচ্ছে সম্পদ হ্রাস। এই পাশে আমি কারণ লিখে দিলাম। কারণটা কি? কারণটা হচ্ছে সম্পদ হ্রাস, অর্থাৎ আমাদের সম্পদের পরিমাণ কমে গেছে। বোঝা গেছে ভাইয়া? 20 তারিখেরটা বুঝলাম আমরা। এরপর আমরা যাব হচ্ছে 25 তারিখ। 25 তারিখের লেনদেনে যাব। বলা আছে চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা। চেকের মাধ্যমে আমি বিক্রি করছি। তার মানে দেখো ভাই, আমি বিক্রি করে কি পাইছি? চেক পাইছি। এখন চেক নামে তো কোনো হিসাব হয় না, বাট চেকটা কি করে? পরবর্তীতে আমার ব্যাংক হিসাবকে বাড়ায় দেয়। ভাইয়া চেকটা কি করে? চেকটা পরবর্তীতে আমার ব্যবসায়ের ব্যাংকের টাকাকে বাড়ায় দেয়। তার মানে চেক পাওয়ার ফলে আমার ব্যাংকের টাকা বাড়ছে এবং ব্যাংক একটা সম্পদ। আমরা সবাই জানি সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, এজন্য আমি লিখে দিলাম ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট মানে কি? আমি এখানে বলতে পারি সম্পদ বৃদ্ধি, আমি এখানে বলতে পারি সম্পদ বৃদ্ধি। কথাটা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বইলো। ওকে, কেন চেক পাইলাম ভাইয়া? বিক্রি করার কারণে, তাই না? বিক্রয় একটা আয়, বিক্রয় এটা একটা আয়বাচক লেনদেন। বিক্রয় বৃদ্ধি পাইলে আয় বৃদ্ধি পায় এবং আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়, তাই না? মূলধন আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব, এই জিনিসগুলো বৃদ্ধি পাইলে ক্রেডিট করে দিতে হয়। ক্রেডিট করে দিলাম। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার আয় বৃদ্ধি পাইছে। তার কারণ হচ্ছে কি? আমার আয় বৃদ্ধি পাইছে, তাই না? আচ্ছা, এরপরে কি হবে ভাইয়া? এরপর হচ্ছে মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। মালিক উত্তোলন করছে। ভাইয়া মালিক যদি ব্যবসায় থেকে উত্তোলন করে তাহলে সেটা হচ্ছে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব সবসময় ডেবিট হয় এবং আমরা সবাই জানি ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাইলে, এই শুধু ব্যয়ের কথা কেন বলতেছি, উত্তোলন বাড়লে মানে আয় এবং ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়লে আমার মালিকানা সত্ত্ব কমে যায়। তো এইখানে আমি লিখতে পারি মালিকানা সত্ত্ব হ্রাসও লিখতে পারি বা উত্তোলন বৃদ্ধিও লিখতে পারি। আমরা এই জায়গায় লিখবো মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। ওকে, মালিক উত্তোলন করে কি নিয়ে গেছে ভাই? মালিক উত্তোলন করে নগদ টাকা নিয়ে গেছে, তাই না?
মালিক নগদ টাকা নিয়ে গেলে আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ কমে যায়। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমলে আমাদের ক্রেডিট করতে হয়, এজন্য আমরা লিখে দিলাম নগদান হিসাব ক্রেডিট। এজন্য আমরা লিখে দিলাম নগদান হিসাব ক্রেডিট। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কোন কোন হিসাবগুলো আমার জন্য ডেবিট এবং কোন কোন হিসাবগুলো আমার জন্য ক্রেডিট, এটা আমরা নির্ণয় করে ফেললাম, তাই না? এবং কারণটাও কিন্তু আমরা লিখে ফেললাম। তাহলে খ নাম্বার প্রশ্নটা আমরা বুঝি ভাই। এখন আমরা এই যে দেখো সবগুলো জায়গায় লেখা হয়ে গেছে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কেন ডেবিট কেন ক্রেডিট, এটাও আমরা লিখে ফেলছি। কেন ডেবিট কেন ক্রেডিট এটাও কিন্তু আমরা লিখে ফেলছি, তাই না? আচ্ছা, এখন কাজ হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা, গ নাম্বার প্রশ্নে কি বলছে? বলছে যে পিউ ট্রেডার্সের জুলাই মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব এটা বের করার সূত্র আছে হচ্ছে দুইটা। মালিকানা সত্ত্ব বের করার সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে সম্পদ বিয়োগ দায়। আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে মোট দায়ের পরিমাণ বাদ দিয়ে দিলে মালিকানা সত্ত্ব বের হবে। মালিকানা সত্ত্ব মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের মোট সম্পদের উপরে মালিকের যতটুকু অধিকার সেটাকে আমরা বলছি মালিকানা সত্ত্ব। আমার প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের যতটুকু অধিকার সেটাকে আমি বলি মালিকানা সত্ত্ব। তাহলে আমি কি করতে পারি? মোট সম্পদ থেকে মোট দায়ের পরিমাণ বাদ দিয়ে দিতে পারি। মোট সম্পদ থেকে দায়ের পরিমাণ বাদ দিলে আমার মালিকানা সত্ত্ব বের হয়, একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা হচ্ছে আমি চাইলে মূলধনের সাথে আয়ের পরিমাণ যোগ করতে পারি, ব্যয় আর উত্তোলনের পরিমাণ বাদ দিয়ে মালিকানা সত্ত্ব বের করতে পারি। এখন তোমরা বলতে পারো ভাই প্রথম সূত্রটা ছোট আছে ওইটা ব্যবহার করি, বাট আমার সাজেশন থাকবে হচ্ছে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ মূলধনের সাথে আয়গুলো যোগ করব, ব্যয় আর উত্তোলনের পরিমাণটা বাদ দিয়ে দিব। তাহলে আমি একটু আগে আইডেন্টিফাই করি কোনটা কি জাতীয় লেনদেন। হ্যাঁ দেখো, এই যে 1,20,000 টাকা এবং 75,000 টাকা এটা কিন্তু আমার জন্য মূলধন, তার কারণ এটা আমাকে মালিক দিছে, তাই না? মালিক কিছু দিলে সেটা যেহেতু মূলধন হয়, এটা আমার জন্য মূলধন। ওকে ফাইন। পাশাপাশি এই যে পণ্য ক্রয় এটা কিন্তু আমার জন্য আবার ব্যয়, এইটুকু কিন্তু আমার জন্য আবার ব্যয়। তার মানে মূলধন হিসাবে আমি 1,20,000 যোগ 75,000, তার মানে 1,95,000 টাকা, 1,95,000 টাকা মূলধন হিসাবে যোগ করব ঠিকই, ঠিক পরেই আমি আবার এই 75,000 টাকাকে ব্যয় হিসাবে মাইনাস করে দিব। মূলধন হিসাবে 1,20,000 যোগ 75,000, তার মানে হচ্ছে 1,95,000 টাকা মূলধন হিসাবে আমি দেখাবো, পরক্ষণেই আমি এই 75,000 টাকাকে ব্যয় হিসাবে মাইনাস করে দিব। কথা বুঝে গেছে আমার কথা? আচ্ছা, এরপরে দেখো নগদে পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় এটাও একটা আমার জন্য ব্যয়, এটাকে মাইনাস করতে হবে। আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচ, এটা আমার জন্য সম্পদ, এটাকে আমি খরচ হিসেবে ধরতে পারবো না। ব্যবসায়ের জন্য মণিহারি ক্রয় এটা আমার জন্য একটা ব্যয়, এটাকে আমার মাইনাস করে দিতে হবে। চেকের মাধ্যমে হচ্ছে পণ্য বিক্রয়, এটা আমার জন্য একটা আয়। মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটা আমার জন্য একটা উত্তোলন, তাই না? এটা আমার জন্য একটা উত্তোলন। আমার কাজ কি ভাইয়া? মূলধনের সাথে আয়গুলো যোগ করব, ব্যয় আর উত্তোলন বাদ দিয়ে দিব। তাহলে এই যে মূলধন, মূলধনটাকে আমার যোগ করা লাগবে, ব্যয়টুকুকে আমার বিয়োগ করা লাগবে। এই যে ব্যয়টুকুকে আমি বিয়োগ করে দিব, এই যে মণিহারি ক্রয় ব্যয় এটাকে আমি বিয়োগ করে দিব, আয়টুকুকে আমি যোগ করে দিব, উত্তোলনকে আমি বিয়োগ করে দিব। তাহলে আমার ঘটনা মিটমাট, তাই না? তাহলে দেখো যেই জিনিসগুলো যোগ বিয়োগ বললাম, এই জিনিসটাই যদি আমি এখন যোগ বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমার উত্তর হয়ে যাচ্ছে। এই যে খেয়াল করে দেখো, এই যে মূলধন 1,95,000 টাকা লেখার সাথে সাথে পণ্য দ্রব্যের টাকাটুকু আমি মাইনাস করে দিচ্ছি, তাই না? এরপরে পণ্য ক্রয় ছিল 12 তারিখে, ওইটা ব্যয় মাইনাস করে দিলাম। মণিহারি ক্রয় 8,000 টাকা ব্যয় মাইনাস করে দিলাম। চেকে পণ্য বিক্রয় আয় ছিল, যোগ করে দিছি। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, উত্তোলন মাইনাস করতে হয়, আমি মাইনাস করে দিছি। তুমি যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে কি আমাদের উত্তর, তাই না? তাহলে খেয়াল করে দেখো 4 নম্বর প্রশ্নটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলোচনা করে ফেললাম। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে 5 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।